সরকারি পর্যায়ে ব্যর্থ হয় মালয়েশিয়ায় এবার বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর উদ্যোগ, নজরদারি থাকবে সরকারের। ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে তৈরি করা হয়েছে ডাক্তারদের ওয়েবসাইট, সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো উদ্ধার হয়নি ভোলার 46 জেলে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন 6 জন। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডলিংয়ের যন্ত্রপাতি বিকল হয়, বিপর্যয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, টানা বর্ষণে কাটছে না কন্টেইনার জট। এবং স্বর্ণের দর পতনের নেতিবাচক প্রভাবে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা হারানোর আশঙ্কা অর্থনীতিবিদদের, আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানি ব্যর্থ হওয়ার পর এবার বেসরকারি পর্যায়ে বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 7 বছর পর মালয়েশিয়ার বাজার খুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী রোববার ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। এক্ষেত্রে সার্বিক খরচ 1 লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন ব্যক্তি খাতের বিশেষজ্ঞরা। এছাড়া বেসরকারি উদ্যোক্তারা কর্মী পাঠালেও সরকারের কঠোর মনিটরিং থাকবে। বিস্তারিত প্রসূন আশিসের প্রতিবেদনে। নানা জটিলতায় প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2012 সালে সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সম্মত হয় দুদেশ। এ প্রক্রিয়ায় অন্তত 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে সারা দেশ থেকে কর্মী বাছাই করা হলেও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছে মাত্র 7,500 কর্মী। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর এবার বিজনেস টু বিজনেস বা B2B পদ্ধতিতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদেশ। দীর্ঘ 7 বছর পর জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় বেসরকারি খাতের উদ্যোক্তারা জানিয়েছেন সকল নিয়ম মেনেই কর্মী পাঠানোর খরচ 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখবেন তারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের এই পরিকল্পনাটা করতে হবে, কারণ আমরা চাই না যে আবার এই মালয়েশিয়া সেক্টরটা খুলেছে এটা যে কোনো দিন বন্ধ হয়ে যায় যে কোনো পক্ষের অনিয়মের জন্য। আউটসোর্সিং এর মাধ্যমে যাতে কোনো রকমের লোক না পাঠায়, ওখানে যদি সরাসরি কোম্পানিগুলি লোক নেয় তাতে গতবার যে ডিসপিউটগুলি হয়েছিল এগুলি হবে না। বাংলাদেশ থেকে স্বল্প পয়সায় যেন লোকটা যেতে পারে। কষ্টটা হয়তো সরকারের যদি 40,000 হয়ে থাকে, আমাদের হাতে 20,000 টাকা বাড়বে। আমাদের কমিটি, আমাদের প্লেন ভাড়া তো সরকার দিচ্ছে, আমরা তো সরকার দিবে না। আমরা চাচ্ছি 1 লাখ টাকার অধিক নয়, এর মধ্যেই লোকটা যেতে পারবে। তবে আবারও জটিলতার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন সফলভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের শক্তিশালী মনিটরিং দরকার। এটা একজন সেফ মাইগ্রেশন হবে কিনা এটা আমাদের ডাউট আছে। 2004-05 মালয়েশিয়ান গভর্নমেন্ট কন্ট্রাক্টগুলো আপনার বিজনেসম্যানদের কাছে ছেড়ে দিয়েছিল এবং যে পরিমাণ লোক দরকার তার থেকে তারা বেশি নিয়েছিল, যার কারণে কি হচ্ছে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার মালয়েশিয়ার রাস্তায় তারা দিয়ে রাত কাটিয়েছে। কাজেই বিজনেস টু বিজনেস যেখানে আমরা কিছুটা আউটসোর্সিং এর প্রসেসে যে গন্ধটা পাচ্ছি সেইটা যে ওরকম হবে না তারই বা নিশ্চয়তা কি। এদিকে B2B পদ্ধতিতে কর্মী নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে রোববার মালয়েশিয়ার প্রতিনিধি দলের আসার কথা জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হলেও প্রতারণা এবং অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার তৎপর রয়েছে। তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, কৃষি খামারে, রাবার প্ল্যান্টে বেতনের কি হবে, তাদের চাকরি ইন্স্যুরেন্স কি হবে, থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে, এগুলো সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমাদের দিক থেকে আমরা আমাদের কি কি চাই আমরা বলবো। নতুন বাজার সৃষ্টির পাশাপাশি অভিবাসী বাংলাদেশিদের সেবা দিতে সেদেশের বাংলাদেশি শ্রম শাখাকে শক্তিশালী করা হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আইন সিদ্ধ হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের প্রকৃত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব নিবন্ধিত চিকিৎসকদের নাম, পরিচয় এবং ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে ওয়েবসাইট পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BSDCর পক্ষ থেকে তৈরি করা এই তালিকায় প্রাথমিকভাবে 70,000 চিকিৎসকের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এর মাধ্যমে এখন যে কেউ BMDCর ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক সম্পর্কে জানতে পারবেন। এতে ভুয়া চিকিৎসক ও ভুল চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার প্রবণতা কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। MBBS এবং বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে চিকিৎসা সেবা নিতে রোগীদের এমন ভিড় প্রতিদিনকার, কিন্তু চিকিৎসার নামে অনেকেই ভুয়া এবং ভুল চিকিৎসকের দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। অন্যদিকে ডাক্তারের নামের পাশে দেশি বিদেশি ডিগ্রি সহ এমন সাইনবোর্ড রাস্তার পাশে প্রায় চোখে পড়বে, কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করতে এসব ডিগ্রির কোনটি আসল আর কোনটি নকল তা বোঝা কঠিন। ইনফরমেশনের গ্যাপ আছে, যে আমি একটা ধরেন রুগী নিয়ে আসলাম,
আমি জানি না যে আসলে এই রুগীটাকে কোন ডিপার্টমেন্টে দেখাতে হবে। আমরা সঠিকভাবে জানতে চাইলেও তারা আমাদেরকে সঠিকভাবে তারা বলে না। এই অবস্থায় ভুল চিকিৎসা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দেশের নিবন্ধিত ডাক্তারদের নাম, ছবি সহ বিস্তারিত তথ্য উপাত্ত সংযুক্ত করে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে ডাক্তারদের সংগঠন বিএমডিসি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির হোম পেজে গিয়ে ফাইন্ড রেজিস্টার্ড ডাক্তারে ক্লিক করে নির্দিষ্ট ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই জানা যাবে তার ডিগ্রি, ছবি, ঠিকানা সহ বিস্তারিত তথ্য। রেজিস্টার্ড চিকিৎসক যারা, একটা ওপেন ওয়েবসাইট যেটা বিএমডিসির, সেখানে নথিভুক্ত থাকবে। আমি যদি একজনের সন্দেহ করি যে এটা ভুয়া চিকিৎসক, আমি ওই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমি ওয়েবসাইটে যেয়ে দেই, তাহলে তো আপনি বুঝে গেলেন যে না, এই লোকটা ভুয়া। এই তালিকার মাধ্যমে ভুয়া চিকিৎসক এবং ভুয়া ডিগ্রিধারীকে সহজেই শাস্তির আওতায় আনা যাবে বলে মনে করেন এই চিকিৎসক নেতা। প্রতি বছর দেশের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে যেসব শিক্ষানবিশ ডাক্তাররা এমবিবিএস পাশ করে বের হচ্ছেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশনের খাতায় যারা নিবন্ধিত ডাক্তার হিসেবে নাম লিখাচ্ছেন, তাদের নামের তালিকা বিএমডিসির ওয়েবসাইটে প্রতি বছর সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের সাধারণ জনগণ ভুল চিকিৎসক এবং ভুল চিকিৎসার হাত থেকে মুক্তি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন করছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, সজল, এই যে প্রেস ক্লাবের সামনে এখন আমরা যে প্রোগ্রামটিতে আসলে দাঁড়িয়ে আছি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে প্রতীকী অনশন চলছে এবং প্রতীকী অনশন কিন্তু আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং তারা বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় দ্রুত কার্য করার দাবিতে কিন্তু এই আন্দোলনটা শুরু করেছেন এবং তারা এই যে প্রতীকী অনশন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে এখানকার ওনারা এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই প্রতীকী অনশনটা শুরু করেছেন এবং প্রতীকী অনশনটা চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে বঙ্গবন্ধুর যারা আসলে বঙ্গবন্ধুর যারা স্বীকৃত খুনি রয়েছেন এবং যাদেরকে বিচারে যাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়ে গেছে, যারা বিভিন্ন দেশে পলাতক রয়েছেন, সেই সব খুনিদের আসলে ওনারা দেশের মাটিতে এনে বিচারের রায় কার্যকর করার কথা বলছেন এবং তা যত দ্রুত সম্ভব এই বিচারের রায় যাতে কার্যকর করা হয় তার দাবি জানিয়েছেন ওরা। আমরা কথা বলবো এখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন নেতার সাথে। তিনি আমাদেরকে জানাবেন আসলে কেন তারা এই যে প্রতীকী অনশনটি করছেন। আমাদেরকে একটু জানাবেন যে আসলে প্রতীকী অনশনটা আপনারা কেন করছেন? প্রথমত নেতা মানে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, এই অনশন করছি আমি এক নাম্বার বলতে পারি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জন্মই হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে। তখন কেউ কথা বলতে পারতো না ভয়ে। এটা 80 সালে এই সংগঠনের জন্ম হয় শুধু বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসের কথা বলার জন্য। তো আমরা তখন থেকেই বলতে বলতে আজকে আমাদের আমাদের যে চাওয়া ছিল যে বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে এবং সঠিক হয়, তো মনে করি সেটা হয়েছে এবং সেটা হয়েছে একটি মাত্র কারণে, সেটা হলো যে এই বর্তমান সরকারই তখন সরকারে ছিলেন এবং তখন ইন্ডেমনিটি অত্যাদেশ ছিল, এটাকে উইথড্র করে শেষ করে এই বিচার করা হয়। তা আমাদের মূল ইটা হলো যে বিচারের মানে যে কিছু আসামি যারা পালিয়ে আছে তাদের দেশে এনে বিচার কার্যকর করা, সেই জন্যে আজকে আমাদের এই অনশন এবং আমরা চাই বর্তমান সরকার আমাদের এই দাবি পূরণ করার অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে প্রতীকী অনশন চলছে, এই প্রতীকী অনশন কিন্তু পুরো মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তাদের এই যে দ্রুত বিচারের রায় কার্যকর করার যে দাবিটি, তারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি আসলে জানিয়ে যাবেন বলে জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল আমার হাতে সর্বশেষ সজল, পরবর্তীতে জানিয়ে দিতে পারবো আরো। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো উদ্ধার হয়নি ভোলার 46 জেলে। আর জীবিত উদ্ধার হওয়া 6 জেলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গত 30 জুলাই এ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে আহাজারি।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের। এদিকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও উপজেলা প্রশাসন। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনটায় গেছে আমি কিন্তু জানি না, তলা ফাটি গেছে নৌকার। আমাকে সামনে একটা বোট ছিল, অনেক ইশারা দিছি আমার ঘরে একটু উদ্ধার করেন, মানুষটা উদ্ধার করেন। এই বোটে বাঁচতে বাঁচতে বোট চলে গেল, আমরা চলে গেলাম হতে জেবে নিচে হেমি। টানা 3 দিন ঢেউয়ের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফেরা জেলেরা জানান সেদিনের দুর্ঘটনার কথা। এদিকে এই দুর্ঘটনায় নিখোঁজ ৪৫ জেলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও চর বোয়ালিয়া গ্রামে চলছে কান্নার রোল। নিখোঁজরা জীবিত আছেন নাকি মৃত, এমন শঙ্কায় এক একটি দিন পার করছে পরিবারগুলো। লাশ হলেও তারা ফিরে পেতে চায় স্বজনকে। যে সময় বোট মার পরে সেই সময় মোবাইল করে বাচ্চার কথা জানতে চাইছিল, বাচ্চারও খুব দেখতে ইচ্ছা করছিল। সে আমার একটা বাচ্চা, আমি লই কোন ডালে যামু, আমার কেউ নাই। আমার 2 ভাই ট্রলারে নিখোঁজ, আমরা অনেক খোঁজাখুঁজি করি, তাদেরকে পাই না। তাদের বাচ্চা কাছে একদম ছোট। সরকার কাছে আমাদের আকুল আবেদন যে এই সমস্ত লোক মৃত হইল এদেরকে উদ্ধার করে আমাদের স্বজনদের কাছে, সবাই স্বজনদের কাছে পৌঁছায় দেওয়া আমাদের দাবি। নেভি কোস্টগার্ড দিয়ে তাদেরকে জীবিত অথবা মৃত উদ্ধার করতে পারলে তাদের পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার মাতমটা বন্ধ হইতো। এদিকে উদ্ধার তৎপরতায় চট্টগ্রামের সাথে প্রশাসনিক যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আহত এবং নিহতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সরকারি সহায়তা পেলে তাদেরকে সাহায্য করা হবে। নিখোঁজদের উদ্ধারের জন্য ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান আছে। সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশ সুপার মহোদয়, ওসি, DI1 তাদের রিকোয়েস্ট করি এবং তারা আমার রিকোয়েস্ট অনুযায়ী ওই জেলেদের জীবিত বা মৃত যে অবস্থা হোক নিখোঁজ জেলেদের উদ্ধারের সর্বান্ত চেষ্টা করে। গত 30 জুলাই চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে 53 জন জেলে নিয়ে ডুবে যায় 3টি ফিশিং বোট। এদের মধ্যে এ পর্যন্ত উদ্ধার হওয়া 8 জেলের মধ্যে 2 জন ফিরেছেন লাশ হয়ে। বাকি 6 জন চিকিৎসাধীন আছেন পটুয়াখালী ও মনপুরার বিভিন্ন হাসপাতালে। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরো থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, চড়া ইলিশের বাজার। স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে দেশের রপ্তানি খাত সহ সামগ্রিক অর্থনীতি স্থিতিশীলতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 2 সপ্তাহের ব্যবধানে গতকাল আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 41,757 টাকায়। তবে এর ফলে স্বর্ণের বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। এদিকে দাম আরও কমার প্রত্যাশা ক্রেতাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। কোন দেশের রিজার্ভ কিংবা অলংকার হিসেবে মূল্যবান ধাতুর মধ্যে বরাবরই স্বর্ণের চাহিদা শীর্ষে। এই স্বর্ণের দাম 2002 সালের ফেব্রুয়ারিতে প্রতি ভরি যেখানে ছিল সর্বোচ্চ 7,000 টাকা, 10 বছরের ব্যবধানে 2012 সালের শেষ প্রান্তিকে এসে তা দাঁড়ায় 62,652 টাকায়। এরপর শুরু হয় স্বর্ণের দরপতন। তবে সবচেয়ে বেশি গত 10 মাসে 5 দফা দাম কমে মূল্যবান এ ধাতুটির। বাংলাদেশে চলতি বছরের প্রথম 8 মাসে সব ধরনের স্বর্ণের দাম 4 দফায় কমে 4,000 টাকার বেশি, যার মধ্যে গত 14 দিনের ব্যবধানেই প্রতি ভরিতে কমে 1,224 টাকা। স্বর্ণের এই অব্যাহত দরপতনে সন্তুষ্ট হলেও এখনো দাম বেশি বলেই ভাবছেন ক্রেতারা। অনেক জুয়েলারি কিনা যাবে, আমরা অনেক হ্যাপি যে স্বর্ণের দাম কমতেছে, কিন্তু নিজের জন্য যে একটা চাহিদা মেটানোর জন্য যে দাম, সে দামটা এখন আমরা আমাদের স্বর্ণের দরপতনে সাময়িক ক্ষতির মুখে পড়লেও দাম কমার সূত্রে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বেচাকেনিটা আমাদের একটু মন্দার দিকে, কারণ কাস্টমার মনে করতেছে যে বোধহয় আরো কমবে। যদিও আমাদের লস, তারপরও কাস্টমার যে কম পায়, এখন আমাদের হয়তো আস্তে আস্তে বিক্রি বাড়বে। এদিকে স্বর্ণের অব্যাহত দরপতনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। না হলে সামগ্রিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তাদের। স্বর্ণের দাম কমে যাওয়াটাকে একটা সিগন্যাল হিসেবে নেওয়া উচিত এবং সিগন্যাল হিসেবে নিয়ে অনেকগুলো জিনিস আমার মাথায় রাখা উচিত। কি ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, যেটা হতে বাধ্য যদি আমি এখন ডলারের দামটা অ্যাডজাস্ট না করি। বৈশ্বিক মন্দা পরিস্থিতি ঘুরে না দাঁড়ালে স্বর্ণের দাম আরো কমবে বলে মনে করছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সরকারের নৈতিক ভিত্তি না থাকায় ভারতের অন্যায় আচরণের প্রতিবাদ করতে পারে না বলে মন্তব্য করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
জনগণ কর্তৃক নির্বাচিত সরকার থাকে, সেই সরকারের স্পাইন মেরুদণ্ডটা যতটা শক্তিশালী থাকে, বিনা ভোটের সরকার 5% সরকারের স্পাইন সেইভাবে শক্ত থাকতে পারে না, থাকার কথা না। সেজন্য বোধ হয় আমাদের বর্তমান সরকার ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ নিয়ে বোঝাপড়ার বিষয়গুলো খুব স্পষ্ট করে তুলতে পারছেন না। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডলিং এর যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম বিপর্যয়ের মুখে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে বন্দর থেকে পণ্য ডেলিভারি। অন্যদিকে রপ্তানি পণ্য শিপমেন্ট সমস্যার পাশাপাশি টানা বর্ষণে সৃষ্ট কন্টেইনার জট কাটছে না। আর বহির্নোঙর থেকে জাহাজ সময় মতো জেটিতে ভিড়তে না পারায় লোকসান গুনতে হচ্ছে শিপিং এজেন্ট সহ আমদানি রপ্তানি সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদের পর টানা ভারী বৃষ্টিতে বন্দরের পণ্য ওঠানামা ডেলিভারি সহ সার্বিক কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এর ধকল না কাটতেই ঘূর্ণিঝড় কোমেনে একদিন জাহাজ চলাচল ও দুদিন চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের অপারেশনাল কার্যক্রমে বাড়তি চাপ পড়ে। বর্তমানে আবহাওয়া ভালো থাকলেও সাম্প্রতিক বর্ষণে বেশ কিছু যন্ত্রপাতি বিকল হয়ে পড়ায় ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এতে আমদানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। আইসিডি মাল কন্টেইনার নিয়ে এসে এখনো আপনার সারাদিন সে পোর্টের গেটে বসে থাকতেছে, পোর্ট লিফট করে দিতে পারতেছে না জাহাজের কাছে, কারণ তার যন্ত্রপাতি খারাপ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সঠিক সময় পণ্য না যাওয়ার কারণে শিল্প কারখানাগুলি তাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। অন্যদিকে জাহাজ জেটিতে ভিড়তে অনেক দেরি হওয়ায় শিপিং এজেন্টদের লোকসানের পাশাপাশি অনেক ক্ষেত্রে রপ্তানি পণ্য শিপ মিস করছে। কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্টগুলোকে তাড়াতাড়ি যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা সুদূর পড়া হতো। এবং এই রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে যদি প্রাইভেট ইকুইপমেন্ট আপাতত ব্যবস্থা করা যায়। ডেলিভারি সমস্যা এবং জাহাজ জটের জন্য কোমেন ও টানা বৃষ্টিকে দায়ী করে বন্দরের কর্মকর্তার দাবি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ডেলিভারি অনেক বাড়িয়েছে এবং আমরা 2-3 দিনের মধ্যে আমরা ভাবছি যে খুবই স্বাভাবিক অবস্থায় বিরাজ করবে এবং খালি কন্টেনারগুলো শিপিং এজেন্ট অবডকে চলে গেলে আমাদের স্বাভাবিক অবস্থায় বিরাজ করবে। এদিকে আইসিডি গামী খালি কন্টেনারের জট কমাতে বৃহস্পতিবার থেকে 4 গুণ বেশি মাসুল আরোপ করছে বন্দর কর্তৃপক্ষ। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। বন্দরে পণ্য খালাসের খবরাখবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, সজল, আপনি জানেন যে ঈদের পর থেকে কিন্তু টানা বর্ষণে চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রমে বেশ ব্যাঘাত ঘটে। বিশেষ করে বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে 3 নম্বর সতর্কতার সঙ্গে টানা বেশ কয়েকদিন ছিল। বহির্নোঙরে সাগর উত্তাল থাকার কারণে বহির্নোঙরেও জাহাজ জট দেখা যায় এবং বহির্নোঙরে মাদার ভেসেল থেকে যে লাইটার জাহাজগুলো মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে, সেই লাইটার জাহাজগুলো যেতে না পারায় বহির্নোঙরে পণ্য খালাস বেশ কিছুদিন বন্ধ ছিল। সবকিছু মিলিয়ে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটার উপর বেশ বাড়তি চাপ পড়ে। এর মধ্যে ঘূর্ণিঝড় কোমেনের কারণে 2 দিন চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বলতে গেলে একেবারেই বন্ধ ছিল এবং জাহাজ চলাচল একদিন বহির্নোঙর থেকে জেটিতে কোনো জাহাজ আসেনি এবং জাহাজও ছেড়ে যায়নি। তো এর সাথে সাথে কিন্তু বৃষ্টির কারণে টানা বর্ষণে বন্দরের যে ইকুইপমেন্ট, যেসব পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে বিশেষ করে স্ট্রাডল ক্যারিয়ার, সেই যন্ত্র বেশ স্ট্রাডল ক্যারিয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণেও ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারিতে মারাত্মক ব্যাঘাত ঘটে এবং সবকিছু মিলিয়ে আমদানি এবং রপ্তানি দুটোর উপরেই কিন্তু বেশ চাপ পড়ে। একই সাথে বর্ষণের কারণে ট্রাক চলাচল সীমিত হয়ে পড়ে, বন্দর থেকে পণ্য ডেলিভারি সীমিত হয়ে যায় এবং অবডকগুলোতে বন্দরে রপ্তানি এবং আমদানি পণ্য আনা নেওয়া কার্যক্রম মারাত্মক ব্যাঘাত ঘটে। তো সবকিছু মিলিয়ে যে বন্দরের যে কার্যক্রমে যে স্থবিরতা ছিল, গত 2 দিনে রোদ উঠায় এবং আবহাওয়া কিছুটা ভালো হয়, পরিস্থিতি কিছুটা ভালো হতে শুরু করেছে। তবে এখনো যন্ত্রপাতি সমস্যা রয়েছে এবং বন্দর ব্যবহারকারীরা বলছেন যদি যন্ত্রপাতির সমস্যা না কাটে তাহলে ডেলিভারি এবং পণ্য ওঠানামার যে কার্যক্রম সেটার মধ্যে গতি আসবে না। তো এখন বন্দরের জেটি এবং বহির্নোঙরে কিন্তু এখন বলা যায় পণ্য ওঠানামা, ডেলিভারি এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিক আছে। তবে যন্ত্রপাতির কারণেই কিন্তু বন্দরের পণ্য হ্যান্ডলিং কার্য ব্যাহত হচ্ছে এবং সবকিছু মিলে যে একটি পেশার, বিশেষ করে সময় মতো জাহাজ জেটি থেকে জাহাজ ছাড়া এবং জেটিতে জাহাজ আসা, এই বিষয়গুলোর উপরে চাপ পড়ছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং আরো কয়েকদিন লাগবে বলে বন্দর কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তবে কিছুদিন আগে এখানে নৌপরিবহনমন্ত্রী এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে বন্দরের জন্য তারা আরো যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া শুরু করেছেন। তো সজল, এই ছিল আমার কাছে চট্টগ্রামের অপারেশনাল কার্যক্রমের এবং সার্বিক অবস্থার তথ্য।
দর্শক, চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে বন্দরে পণ্য খালাসের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা এবং সরকার ঘোষিত স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এ সময় দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের বেতন নিরসনের জটিলতা, আমাদের দ্বিতীয় শ্রেণী যেটা ঘোষণা করা হয়েছে ওটা বাস্তবায়ন এবং সহকারী শিক্ষকদের তাদের এক ধাপ নিচে, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হচ্ছে, সেখানে আমাদের সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল বলবৎ রেখে এগুলো করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার ধীর গতির যান। তবে পুলিশের কড়া নজরদারিতে এ সংখ্যা অনেকটাই কমে এসেছে। সকালে নগরীর আরকে রোড, মেডিকেল মোড়, সাতমাতা সহ বেশ কিছু মহাসড়কে ঘুরে দেখা যায় অবাধেই চলছে সিএনজি অটোরিকশা ও 3 চাকার অন্যান্য যানবাহন। তবে পুলিশি তৎপরতায় এ সংখ্যা আগের তুলনায় অনেক কম। ঋণ পরিশোধ ও পেটের দায়ে আইন অমান্য করে এসব যান চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। অনেকটা বিনা বাধায় ঢাকা বরিশাল মহাসড়কে চলছে 3 চাকার যানবাহন। এদিকে 3 চাকার যান চলাচল বন্ধ না হয় মহাসড়কে বাস চলাচলের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাস চালকরা। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহাসমারোহে চলছে ফিটনেসবিহীন গাড়ি, লেগুনা ও ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা। প্রথম কিছুদিন পুলিশের কড়াকড়ি দেখা দিলেও দিনে দিনে শিথিল হয়ে গেছে তৎপরতা। আর এই সুযোগেই মহাসড়কে দিন দিন বাড়ছে 3 চাকার গাড়ি। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটে আগের মতোই চলাচল করছে 3 চাকার যান। এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে তেলিবাজার এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। ধন্যবাদ সজল। আপনি যেটা বলছিলেন যে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে আগের মতোই আসলে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা বা 3 চাকার যে যানগুলো, সেগুলো ঠিক আগের মতোই চলাচল করছে। যে দ্রুতগতির যে যানবাহন রয়েছে সেগুলোর সাথে পাল্লা দিয়ে সিএনজি অটোরিকশা সেগুলো চলাচল করছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায়, আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেটি। এবং আমি বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টা থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং ততক্ষণে আমি দেখেছি যে দ্রুতগতির যে যানবাহনগুলো রয়েছে ঢাকা থেকে যেগুলো ছেড়ে এসেছে বড় গাড়ি এবং ট্রাক, সেগুলোর চেয়েও সিএনজি অটোরিকশার সংখ্যা বেশি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই একটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। এই মহাসড়কের কিছুক্ষণ পরপর এরকম স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটাও এখনও রয়েছে এবং এই স্ট্যান্ড থেকে যাত্রী উঠানামা করা হচ্ছে এবং এই স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে এই ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাগুলো যাচ্ছে। আপনারা এই স্ট্যান্ডটিও এখনও দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই অবৈধভাবে যে সিএনজি অটোরিকশাগুলো চলাচল করছে, কিন্তু পুলিশের যদি কোনো তৎপরতার কথা বলি, আমরা সেরকম কোনো তৎপরতা আমরা দেখছি না। এবং কিছুক্ষণ আগে আমি যে সিএনজি চালক আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে পুলিশ তাদেরকে কোনো ধরনের বাধা দিচ্ছে না, তারা আগের মতোই চলাচল করছে। এবং সিএনজি অটোরিকশা যে চালক রয়েছে তারা একটি কথা বলেছে যে সিলেটের 4টি উপজেলা এই মহাসড়কের পাশ দিয়ে চলে গেছে, যে কারণে তারা এই সড়কে সিএনজি অটোরিকশা তারা চালাবে, সরকারের কোনো নির্দেশনা তারা মানবে না এমনটি বলেছে। এবং বলেছে যদি জোর করে তাদেরকে বন্ধ করে দেওয়া হয় তবে তারা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করবে। কিন্তু প্রশাসনের সাথে আমি কথা বলেছি, সিলেটের জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা জিরো টলারেন্স দেখাবে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে নাজিরবাজার এলাকা, এই নাজিরবাজারে নাকি জেলা পুলিশ একটি ব্যারিকেড স্থাপন করেছে এবং সেখানে কোনো সিএনজি অটোরিকশা তারা চলতে দিচ্ছে না। কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের কোনো তৎপরতা আমাদের চোখে পড়ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটি সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি এলাকা, কিন্তু মেট্রোপলিটন পুলিশের কোনো তৎপরতা নেই এবং আগের মতোই সিএনজি অটোরিকশাগুলো চলাচল করছে। তো সজল, আমার কাছে এই ছিল সিএনজি অটোরিকশা চলাচলের খবর। সজল। সিলেটের তেলিবাজার এলাকা থেকে মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। রাজধানীতে চড়া ইলিশের বাজার, আকার ভেদে কেজিতে দাম বেড়েছে 300 থেকে 500 টাকা। এছাড়া চড়া ডিম ও সবজির দামও। রাজধানী মহাখালী কাঁচা বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব।
ভরা বর্ষার প্রভাব পড়েছে রাজধানীর মাছের বাজারে। এর ওপর মাসের প্রথম শুক্রবার হওয়ায় বিক্রেতারা বলছেন মাছের বাজার কিছুটা চড়া। ইলিশের সরবরাহ কম থাকায় বাজার অনেকটাই ইলিশ শূন্য। বিক্রেতারা জানালেন গেল সপ্তাহের তুলনায় আকার ভেদে দাম বেড়েছে 300 থেকে 500 টাকা। একটু চড়া, কারণ বন্যা তো পানিতে সবকিছু ডুবে রয়েছে। যে সব এলাকায় মাছটা হয় ওইসব এলাকায় পানিটা বেশি, ইলিশ অ্যাভেলেবেল না, যার কারণে ওনারা একটু বেশি চাচ্ছে, বেশি নিল। ইলিশ মাছ দাম তো ভাই হনে এগোতে পড়তে হয়তো এগোতে আনি না ভাই। ইলিশ মাছ গত সপ্তাহ থেকে প্রায় বড় মাছের 400-500 টাকা কেজিতে বেশি। এদিকে ইলিশ না থাকার সুযোগে জাটকা বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। কেজিতে আপনার 6টা 7টা 6টা 7টা 5টা এরকম। হ্যাঁ, বাজারে সবজির দামও বেশ চড়া বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা জানালেন গেল কয়েক সপ্তাহের বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম, আর তাই প্রভাব পড়েছে দামেও। পটল কিনলাম 60 টাকা কেজি নিল, বেগুন কিনলাম 60 টাকা কেজি নিল। দৈনন্দিন দামটা আপনার ভেরিয়েশন হচ্ছে, কখনো স্থির থাকতেছে না। মালের চাহিদা কম তো, মাল কম তো, বৃষ্টির দিনে এখন বর্ষাকাল তো হাতি তো দেওয়া যায় না এমন অবস্থা। এখন প্রতিটা বাজারে, আমি আরেকটা বাজার থেকে আসছি মাত্র, সব একই অবস্থা। এদিকে এখনো চড়া ডিমের দাম। বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি 36 টাকায়। দেশি ডিম হলো 150 টাকা ডজন, আর হাঁস হলো 135। আর্থিক দিক দিয়ে যারা সচ্ছলতা তারা অসুবিধা ভোগ করে না, বাট যারা নিম্ন শ্রেণী তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় এই বাজারঘাট নিয়ে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গত শুক্রবার ছিল 160 টাকা, এই শুক্রবারই সেম দামই বিক্রি করতেছে। এছাড়াও এই বাজারে গরুর মাংস 380 এবং খাসির মাংস 550 টাকায় বিক্রি হচ্ছে। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে সংযোগ খালে বাঁধ নির্মাণ করায় দিন দিন পানি প্রবাহ কমে নাব্য হারাচ্ছে মংলা বন্দরের আন্তর্জাতিক নৌরুট মংলা ঘষিয়াখালী চ্যানেলটি। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2014 সালের 23 ডিসেম্বর প্রথম দফায় অবৈধ বাঁধ উচ্ছেদ করা হলেও খালগুলোতে আবারও বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা। তবে চ্যানেলটি রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বিতীয়বারের মতো সম্প্রতি বাঁধ অপসারণ কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তবে চলতি বর্ষা মৌসুমে বাঁধ অপসারণ করা হলে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাগেরহাটের রামপালে মংলা ঘষিয়াখালী চ্যানেলের পানি প্রবাহ স্বাভাবিক করতে 82টি খালের অবৈধ বাঁধ অপসারণ কাজ শুরু করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম দফা অবৈধ উচ্ছেদের পর প্রবাহমান খালগুলোতে স্থানীয় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করায় নাব্য হারায় চ্যানেলটি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্বিতীয় দফায় গত বুধবার 5টি ভ্রাম্যমাণ দল অবৈধ বাঁধ অপসারণ কাজ শুরু করেছে। তবে চলতি বর্ষা মৌসুমে বাঁধ অপসারণ করা হলে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন আর দান হয় না লবণ পানির কারণে, এইগুলো খাল মাটি বাঁধতে বাড়ির রান্দা খা বন্ধু ছাগল গরু আঁশগুলো দুধপালা এগুলো বাঁচবে না। পানি উঠিয়ে যাবে, রান্ধে খাটি পারবো না, দুধপালা নিয়ে বাস করা যাবে। কিছু কিছু খাল আছে যা কাটলে জনগণের সমস্যা হবে, আর কিছু কিছু খাল আছে যা কাটলে জনগণের সুবিধা হবে। সরকারের এই অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। আর শুধু বাঁধ অপসারণ নয়, খালগুলো খনন করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এরাই লোভটা সামলাতে পারতেছে না, এই জন্য সরকারি লোকে কাটিয়ে দিয়ে যাওয়ার পরেও সে সত্ত্বেও তারা বান্ধে দিছে। সরকারের একটা নিজস্ব কোনো একটা ভালো একটা বুঝ আছে, এই জন্য কাটতেছে। আর সরকার তো জনগণের মঙ্গল চায়। শুধু খাল খনন করলেও হবে না, যদি আমাদের এটা অবদা দিয়ে চারিদিক দিয়ে আমাদের একটা ভেড়িবাদ দিয়ে একটা স্লুইস গেট করে সেভাবে যদি পানি ওঠানামা করা হয়, তাহলে হয়তো বা গ্রামেরা এই এলাকার মানুষ বসবাস করতে পারবে। এদিকে উপজেলা প্রশাসন বলছে সবগুলো অবৈধ বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি খালগুলো খনন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুষ্কৃতিকারীগণ তারা এই বাঁধগুলো দেওয়ার চেষ্টা করেছেন, এর ফলে আমাদের মংলা ঘষিয়াখালী চ্যানেলের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে। সরকারের নির্দেশনা হচ্ছে কোনো খালে কোনো বাঁধ থাকবে না, এবং এই লক্ষ্যে যেটা এক্সকাভেটর দ্বারা পুনঃ খনন করতে হবে সেটা করবে পানি উন্নয়ন। আর কিছু খাল এবং খালের মুখ আছে যেটা আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ টিআর অথবা কাবিখা বরাদ্দ পুনঃ খননের কাজ করবে। আন্তর্জাতিক নৌরুট মংলা ঘষিয়াখালী চ্যানেলের সঙ্গে রামপালের 13টি প্রধান সংযোগ খাল সহ 2 শতাধিক শাখা খাল রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। পায়রা ও পাণ্ডব নদীর অনবরত ভাঙনে হুমকির মুখে পড়েছে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট সহ দুমকি উপজেলার একাধিক গ্রাম। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি ও ফসলি জমি। এ অবস্থায় বর্ষা শেষেই বাঁধের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পায়রা নদীর করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে একের পর এক স্থাপনা। ঘরবাড়ি, বিদ্যালয়, ভবন সব বিলীন হয়ে যাচ্ছে চোখের পলকে। তার উপর ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ভাঙন আরো তীব্র হয়েছে। বারবার বসতঘরের জায়গা পরিবর্তন করলেও ক্রমশই নদীর ধেয়ে আসছে লেবুখালী, ফেরিঘাট বাজার সহ আঙ্গারিয়া, মুরাদিয়া এবং পাঙ্গাসিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায়। 250 থেকে 300 বাড়িঘর আছে নরমাল। এই বাড়িঘরগুলো সব ভেঙে যাইতেছে। আমাকে ঘর বাড়ি সব নদীতে গেছে। আমরা পোলাপান লইয়া খুব অশান্তিতে আছি। আমরা পানির মধ্যে ভাসতে আছি। আমরা এখন নদীর সাইডে এমন ভাবে ঘর আমাকে খুঁড়ির লগে ঝোলে। সর্বস্ব হারানোর এসব মানুষের এখন একটাই দাবি, শেষ সম্বলটুকু রক্ষায় এগিয়ে আসুক সরকার। কোন রকম একটা নদীর সাইডে আছি, যদি ওইটুকু এই বেড়িবাঁধ না দেন তাহলে কোন রকম টেকবো না। নদী ভাঙনের থেকে রক্ষা করার একমাত্র উদ্দেশ্য লেবুখালী নদীর পাইলিন এবং বেড়িবাঁধ। শত শত একর জমি ভেঙে নদী বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এই ভাঙনকে রোধ করবে পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসা উচিত। এদিকে আগামী শুষ্ক মৌসুমে বাঁধের কাজ করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ডোনার এজেন্সি জাইকাকে 3বার সাইটটা দেখিয়েছে এবং তারাও কাজটা বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো প্রকল্পটা গৃহীত হলে চলতি বছরের শুকনো মৌসুমে আমরা স্থায়ী 900 মিটার দৈর্ঘ্য স্থায়ী তীরবুদ্ধিকার কাজ বাস্তবায়ন করতে পারবো। পটুয়াখালীর বুক চিরে বয়ে চলা পায়রা ও পাণ্ডব নদীর স্রোতে গত কয়েকদিনে ধুমকি উপজেলার অন্তত 8টি গ্রাম বিলীন হয়ে গেছে। এখনো হুমকির মুখে আছে আরো বেশ কটি গ্রাম। সময় সংবাদ, পটুয়াখালী। চাঁদপুরের মেঘনা নদীতে এমবি টিপু 4 নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে 21 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, ভোরে মেঘনা নদীর চৌধুরীঘাট এলাকায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী এমবি টিপু 4 নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় 4,12,50,000 টাকার মূল্যের 21 লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে অবৈধ এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। 21 লক্ষ মিটার জাল ধরা হয়েছে, যার মূল্য প্রায় 4,12,00,000 টাকা। তো এক্ষেত্রে কাউকে করা হয়নি, বন্দি করা হয়নি বা কারো কোনো হদিস পাওয়া যায়নি। জব্দকৃত জাল ফিশারিজ অফিসারের উপস্থিতিতে আগুন ধরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মিয়ানমারের বন্যা কবলিত মানুষের জন্য বাংলাদেশ সরকার জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এই উপলক্ষে সকালে রাজধানী তেজগাঁওয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রায় 1 টনের বেশি জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম সহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে এই তথ্য যাওয়াতে তিনি তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যাতে করে আমরা এই ঔষধ, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, বিভিন্ন প্রকার রিলিফ সামগ্রী, কাপড় চোপড় এবং যে সমস্ত জীবন রক্ষাকারী ঔষধ এই সমস্ত এবং চিকিৎসা সামগ্রী প্রেরণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে ওষুধগুলো তৈরি করেছি। এগুলো মায়ানমারে প্রেরণ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের এই ওষুধগুলো মায়ানমারের মানুষের জীবন রক্ষার কাজে খুবই সহায়ক হবে। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলের ডিস্ট্রিক্ট 8 এলাকায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে মার্কিন আফগান সামরিক ঘাঁটির কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে বৃহস্পতিবার আফগানিস্তানের কান্দাহারে 2টি পুলিশ স্টেশনে হামলা চালায় আত্মঘাতী হামলাকারীরা। এতে 3 পুলিশ সদস্য নিহত এবং 2 জন আহত হন। নিরাপত্তা বাহিনী জানায় এই হামলার সঙ্গে জড়িত 5 তালেবান জঙ্গিও নিহত হয়। এদিকে কাবুল প্রদেশে গুলি করে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করার দাবি করেছে তালেবান। এতে হেলিকপ্টারে থাকা 17 সামরিক সদস্য নিহত হয়। ভারতে গত 30 জুলাই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ তাকে লেখা অজ্ঞাতনামা এক চিঠিতে এই হুমকি দেওয়া হয় বলে জানায় এনডিটিভি। এই হুমকির পরপরই দীপক মিশ্রের বাড়ি ও তার কার্যালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গত সপ্তাহে ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড ঠেকাতে একাধিকবার সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়ে ব্যর্থ হয় মেমনের আইনজীবীরা। পরে ফাঁসি কার্যকর 14 দিন বিলম্বিত করার আবেদন জানায় তারা। কিন্তু 30 জুলাই ভোরে ফাঁসি পেছানোর শেষ আবেদনও খারিজ করে দেন বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ।
ওই দিনই কঠোর নিরাপত্তার মধ্যে মহারাষ্ট্রের নাগপুর কারাগারে স্থানীয় সময় সকাল 7টার দিকে মেমনের ফাঁসি কার্যকর করা হয়। এদিকে ইয়াকুবের ফাঁসি কার্যকরের কয়েক ঘন্টা আগে তার ভাই 1993 সালে মুম্বাই হামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত টাইগার মেমন পরিবারের সদস্যদের কাছে ফোন করে বলে এক সূত্রের বরাত দিয়ে জানায় এনডিটিভি। এই সময় টাইগার মেমনের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার হুমকি দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশ নারী ক্রিকেট দলের খবর। অবশেষে সিরিজ খেলার সুযোগ পেল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে হোম সিরিজ খেলবে সালমার দল। আসন্ন সিরিজকে সামনে রেখে 1 মাসের অনুশীলন ক্যাম্পে রিপোর্টিং করেছেন রোমানা লতারা। তবে সিরিজ প্রতিপক্ষ নিশ্চিত হলেও প্রোটিয়াদের বিপক্ষে কোন ফরম্যাটে কয়টি ম্যাচ খেলবেন নারীরা তা এখনও অনিশ্চিত। সেই সাথে পাকিস্তান সফর নিয়েও অন্ধকারে রয়েছেন তারা। অনেকটাই নীরবে মিরপুরে ক্রীড়াপল্লীতে রিপোর্টিং করলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এদিন ছুটিতে ছিলেন নারী ক্রিকেটারদের কোচ চাম্পিকা গামাগে। বিজ্ঞপ্তিতে জাতীয় দলের 13 ক্রিকেটার সহ 26 নারী ক্রিকেটারকে রিপোর্টিং করতে বলা হলেও তাদের জন্য ছিল না নির্ধারিত কোনো সময়সূচি কিংবা অফিসিয়ালরা। তাই সকাল থেকে একে একে ক্রীড়াপল্লীতে পৌঁছে জিমে হালকা অনুশীলনের সময় কাটান সালমারা। লক্ষ্য প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ ও আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের প্রস্তুত করা। সেই সাথে রয়েছে নভেম্বরে টি20 বিশ্বকাপ কোয়ালিফায়ার জন্য প্রস্তুতিও। সাউথ আফ্রিকার টিম আসবে অক্টোবরে মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে, এরকম শ্রীলঙ্কা যাওয়া হতে পারে। ক্যাম্পেই থাকবো হয়তো বা নভেম্বরে, যেহেতু আমাদের কোয়ালিফাই আছে। আর কোয়ালিফাইয়ের পরে এখন বিসিবি আসলে আমাদের জন্য চেষ্টা করতেছে অনেকগুলো ম্যাচ খেলার জন্য, যেহেতু ছেলেরা অনেক ভালো করতেছে, পাশাপাশি মেয়েরাও কিন্তু খারাপ করছে না। এর জন্য টুর্নামেন্টটা আমাদের বেশি দরকার। কোয়ালিফাই এখনো অনেক দেরি আছে, 1 মাস আমাদের ক্যাম্প। শুনতেছি শ্রীলঙ্কা ট্যুর আছে, সাউথ আফ্রিকা আসবে, অনেক টাইম আছে। তবে এর আগে সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে রীতিমতো অন্ধকারই রয়েছেন নারী ক্রিকেটাররা। সফরের সিদ্ধান্তের দায়ভারটা পুরোটাই ছেড়ে দিলেন বিসিবির উপর। বিসিবি ভালো বুঝবে যে আসলে ওরা 19 বা ন্যাশনাল টিম বাদ দিয়ে কেন আমাদেরকে দিচ্ছে। হয়তো বা কোনো কারণ অবশ্যই আছে, কিন্তু ওইটা হয়তো বা আমরা জানি না। কিন্তু বিসিবি যে ডিসিশনটা নিবে ওইটাই আমার মনে হয় রাইট ডিসিশনটাই হবে। বিসিবি যে সিদ্ধান্ত নিবে সেটাই আমরা মেনে নেব, এক্ষেত্রে আমাদের কোনো কিছু বলার নেই। এই টিমকে পাঠানো হবে এরকম একটা আমরা শুনতে পারছিলাম, তারপরে শুনছি যে ওইখানে জিম্বাবুয়ে টিম যাওয়াতে ওইখানে কিছু প্রবলেম হয়েছে, যার কারণে এটা ক্যান্সেল করা হবে। তো আপাতত এই পর্যন্ত এখন আমরা কোনো কিছু জানতে পারিনি যে আমাদের টিম যাবে কিনা। পাকিস্তান সফর নিয়ে বিসিবি সবুজ সংকেত দিলেও এখনো নির্ধারিত হয়নি কোনো সময়সূচি। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি পর্যায়ে ব্যর্থ হয় মালয়েশিয়া, এবার বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর উদ্যোগ, নজরদারি থাকবে সরকারের। ভুয়া চিকিৎসক শনাক্ত ও প্রতারণা বন্ধে তৈরি করা হয়েছে ডাক্তারদের ওয়েবসাইট, সুফল পাবেন সাধারণ মানুষ, আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের দক্ষিণ সাগর মোহনায় ফিশিং বোট ডুবির ঘটনায় এখনো উদ্ধার হয়নি ভোলার 46 জেলে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন 6 জন। ঘূর্ণিঝড় কোমেনের ধকল না কাটতেই পণ্য হ্যান্ডলিং এর যন্ত্রপাতি বিকল হয় বিপর্যয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, টানা বর্ষণে কাটছে না কন্টেইনার জট। এবং স্বর্ণের দরপতনের নেতিবাচক প্রভাবে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা হারানোর আশঙ্কা অর্থনীতিবিদদের, আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।